আমরা ইন্টেলের প্রসেসরের বিভিন্ন ক্যাটাগরি দেখি, লাইক Core i3, Core i5, Core i7 আর Core i9। এই ক্যাটাগরি কিন্তু করা হয় সিপিইউর মাইক্রোচিপ ম্যানুফ্যাকচারিং প্রসেসের সময়। আসলে এই i3, i5, i7, i9 এই মাইক্রোচিপ গুলো কিন্তু একই সিলিকন ওয়েফারের মধ্যেই থাকে, আর এগুলোকে ক্যাটাগরি করা হয় মাইক্রোচিপ ম্যানুফ্যাকচারিং প্রসেসের একদম লাস্ট স্টেজ বিনিং প্রসেসে। এখন কিভাবে আসলে এই ক্যাটাগরিগুলো করা হয় তাই আমরা জানবো আজকের ভিডিওতে। ওয়েলকাম টু মাইক্রোচিপ ম্যানুফ্যাকচারিং প্রসেস ভিডিও পার্ট 2। আচ্ছা, তার আগে আমরা রিকমেন্ড করব পার্ট 1 দেখে আসার জন্য, যেখানে আমরা ডিসকাস করেছি বালু থেকে শুরু করে একদম লিথোগ্রাফি প্রসেস পর্যন্ত। আর আজকে আমরা ডিসকাস করব লিথোগ্রাফি প্রসেসের পরের স্টেপগুলো নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। আচ্ছা, এর আগের ভিডিওতে আমরা ইচিং এ শেষ করেছিলাম। সেখানে সিলিকন মেটাল খোদাই করে বা ইচিং করে ওয়েফারের উপর সার্কিট ডিজাইনের প্যাটার্ন বানানো হয়েছিল, যার উপর বসবে ট্রানজিস্টর, মেটাল কানেকশন, ইনসুলেটর এন্ড আরো কিছু ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট। যাই হোক, এখন শুরু হবে আয়ন ইমপ্লিমেন্টেশন। আর এটা হচ্ছে এক ধরনের ফিজিক্যাল প্রসেস যেখানে আয়নকে হাই স্পিডে এন্ড হাই এনার্জিতে সিলিকন ওয়েফারের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, যেন ওয়েফারের মধ্যে ইলেকট্রিক্যাল প্রপার্টি চেঞ্জ হয়। এটা যেহেতু সেমিকন্ডাক্টরের কন্ডাক্টিভিটি ঠিক করার জন্য করা হয়, তাই এটাকে আমরা বলি ডপিং। এখন এই আয়ন ইমপ্লিমেন্টেশনটা এখানে কেন দরকার? আচ্ছা, সিলিকন নিজে এখানে একটা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, অর্থাৎ নর্মাল অবস্থায় এতে খুব কম পরিমাণে ইলেকট্রন মুভ করে। এখন আমরা যদি এই সিলিকনকে ইউজ করে ট্রানজিস্টর বানাতে চাই, তাহলে আমাদের দরকার নাম্বার 1 এন টাইপ সেমিকন্ডাক্টর, যার মধ্যে আছে বেশি পরিমাণে ফ্রি ইলেকট্রনস। নাম্বার 2 পি টাইপ সেমিকন্ডাক্টর, যার আছে বেশি হোলস, কজ ইলেকট্রন কম। আর এই কনভার্সন করার জন্য প্রয়োজন ডপিং। আর আয়ন ইমপ্লিমেন্টেশন হলো সেই ডপিং করার সবচেয়ে নিখুঁত প্রসেস। আচ্ছা, এবার প্রসেসটা বলি কিভাবে স্টেপ বাই স্টেপ আয়ন ইমপ্লিমেন্টেশন হয়। প্রথমে কেমিক্যাল এলিমেন্ট বেছে নেওয়া হয়। পি টাইপের জন্য বোরন আর এন টাইপের জন্য ফসফরাস, আর্সেনিক বা অ্যান্টিমনি। তো এই কম্পাউন্ডগুলোর থেকে প্লাজমা বানানো হয়। এই প্লাজমা থেকে প্রয়োজনীয় অ্যাটমগুলো আয়োনাইজড করা হয়। আয়োনাইজড করার পরে এই আয়োনাইজড অ্যাটমগুলোকে ইলেকট্রিক ফিল্ড ইউজ করে খুব হাই স্পিডে অ্যাক্সিলারেটেড করা হয় হাজার হাজার ভোল্টেজের পটেনশিয়াল দিয়ে। এই আয়ন অ্যাক্সিলারেশনের মেইন পারপাসটা হচ্ছে যাতে হার্ডলি ওয়েফারের মধ্যে আয়োনাইজড অ্যাটমগুলো ঢোকানো যায়। যাই হোক, হেভি স্পিডে আয়ন অ্যাক্সিলারেশনের ফলে আয়নগুলো একসময় ওয়েফারের উপরে লেয়ারে ঢুকে পড়ে এবং সাবস্ট্রেটের ক্রিস্টাল স্ট্রাকচারের মধ্যে বসে যায়। লাইক ফসফরাসের জন্য ওয়েফারে এন টাইপ রিজিয়ন তৈরি হয় এন্ড বোরনের জন্য পি টাইপ রিজিয়ন তৈরি হয়। আচ্ছা, আয়ন ইমপ্লিমেন্টেশনের ফলে কিন্তু ওয়েফারের ক্রিস্টাল স্ট্রাকচার কিছুটা ড্যামেজ হয়, তাই এই পর্যায়ে এসে ওয়েফারকে অ্যানেলিং বা কন্ট্রোল হিটিং করা হয়। এতে করে ক্রিস্টাল ল্যাটিস আবার ঠিক হয় এবং ডপেন অ্যাটমগুলো তাদের অ্যাক্টিভ প্লেসে গিয়ে বসে। আসলে আয়নগুলোকে সঠিকভাবে সিলিকনের মধ্যে বসাতে ওয়েফারকে এই হিট দেওয়া হয়। ডপিং এর ফলে যে ড্যামেজ হয় তাও রিকভার হয়ে যায়। আচ্ছা, এখন হবে থিন ফিল্ম রিপোজিশন। সহজভাবে বললে এটা একটা প্রসেস যার মাধ্যমে ওয়েফারের উপর খুবই থিন ফাংশনাল লেয়ার বসানো হয়। যেমন ট্রানজিস্টরের জন্য গেট ম্যাটেরিয়াল, বিভিন্ন টার্মিনালগুলোকে কানেক্ট করার ইন্টারকানেকশন, আইসোলেশন লেয়ার, ব্যারিয়ার এন্ড ক্যাপিং লেয়ার। তো প্রথমে সিলিকন ওয়েফারকে ওয়েট এন্ড ড্রাই কিল করা হয়। তারপর ওয়েফারকে একটা ডিপোজিশন চেম্বারে লোড করা হয়, মানে পিভিডি বা সিবিডি মেশিনে। আচ্ছা, এখানে পিভিডি হচ্ছে ফিজিক্যাল ভ্যাপর ডিপোজিশন, মানে এখানে অ্যালুমিনিয়াম, টাইটানিয়ামের মতো ম্যাটেরিয়ালকে হাই টেম্পারেচারে ফিজিক্যাল ভ্যাপর করে ওয়েফারের উপর বসানো হয়। আর সিবিডি হচ্ছে কেমিক্যাল ভ্যাপর ডিপোজিশন। এখানে গ্যাস ফর্মে ম্যাটেরিয়াল ওয়েফারের উপর ফ্লো করা হয় এন্ড কেমিক্যাল রিঅ্যাকশনে সেটা থিন ফিল্ম বা লেয়ারে পরিণত হয়। তো থিন ফিল্ম ডিপোজিশনের জন্য পিভিডি এন্ড সিবিডি দুইটা মেশিনই প্রয়োজন হয়। আচ্ছা, থিন ফিল্ম ডিপোজিশন হয়ে গেলে এরকম অনেক ফিল্ম লেয়ার ক্রিয়েট হয় ওয়েফারের উপর। এক একটা মাইক্রোচিপে প্রায় 50 থেকে 100টির বেশি ফিল্ম লেয়ার থাকে। ওয়েফারের মধ্যে থাকা প্রত্যেকটা ট্রানজিস্টর, ওয়্যার, ক্যাপাসিটর, রেজিস্টার এই সবই কিন্তু এই থিন ফিল্ম দিয়ে প্রডিউস হয়। লাইক সিলিকন ডাইঅক্সাইড, টিন, পলিসিলিকন বা মেটাল গেট, এরকম 5 থেকে 7 ধরনের থিন ফিল্ম ইউজ করে একটা ট্রানজিস্টর প্রডিউস। 3 থেকে 5টি থিন ফিল্ম প্রয়োজন হয় একটা ওয়্যার বানানোর জন্য। ক্যাপাসিটর বানানো হয় 3টা থিন ফিল্ম দিয়ে, 2টা কন্ডাক্টিং প্লেট আর মাঝখানে একটা ইনসুলেটিং ডাইইলেকট্রিক। আসলে স্যান্ডউইচ আকারে থিন ফিল্ম গুলো বসে, তারপরে ট্রানজিস্টর, ওয়্যার, ক্যাপাসিটর, রেজিস্টর গুলো বানানো হয় ওয়েফারের মধ্যে। তো যাই হোক, মাইক্রোচিপ ম্যানুফ্যাকচার করার জন্য এর মধ্যে থাকা প্রত্যেকটা কম্পোনেন্ট বানানো হয় এই ন্যানো স্কেল থিন ফিল্ম লেয়ার গুলোর মাধ্যমে। সো হ্যাটস অফ থিন ফিল্ম ইঞ্জিনিয়ারিং। সো তারপর আসে সিএমপি বা কেমিক্যাল মেকানিক্যাল প্ল্যানারাইজেশন। এই সিএমপি হচ্ছে একটা সাইলেন্ট কিলার। এই প্রসেসে আসলে সবগুলো থিন ফিল্ম লেয়ারকে অ্যাটম লেভেলে ফ্ল্যাট করা হয়। সহজভাবে বললে লেয়ারগুলো 1 ন্যানোমিটারের কম থিকনেসে ঘষে ঘষে সমান করা হয়, যাতে করে প্রত্যেকটা ট্রানজিস্টর, ওয়্যার, ক্যাপাসিটর ঠিকঠাকভাবে বসে কাজ করতে পারে। এই সিএমপি যদি না থাকতো, এই যে আমরা বলি 7 ন্যানোমিটার, 4 ন্যানোমিটার, 2 ন্যানোমিটার চিপ, এগুলো বানানো পসিবল হতো না। আচ্ছা, এখন ইন্টারকানেক্ট ফর্মেশন। নাম শুনেই বোঝা যাচ্ছে এই প্রসেসে এসে সব কিছু কানেক্ট হবে। প্রতিটি ট্রানজিস্টর, ক্যাপাসিটর,
ক্যাপাসিটর, রেজিস্টার, মেটাল ওয়্যার দিয়ে একটার সাথে আরেকটা কানেক্ট করানো হবে। একটা মাইক্রোচিপের ভেতরে কিন্তু বিলিয়ন বিলিয়ন ট্রানজিস্টর থাকে এন্ড কারোর সাথে কারো কানেক্ট করা থাকে না, কিন্তু কম্পিটিশন করতে গেলে তো কানেকশন লাগবে, তাই না? তাই এই প্রসেসটার নাম ইন্টারকানেক্ট ফরমেশন, ভেরি সেন্সিটিভ। প্রথম দিকে ইন্টারকানেক্ট হিসেবে ব্যবহার হতো অ্যালুমিনিয়াম, বাট বর্তমানে পারফরমেন্স, রেজিস্ট্যান্স ও ইলেকট্রোমাইগ্রেশন ডিউরেবিলিটির জন্য ইউজ করা হয় কপার, টাংস্টেন এন্ড কোবাল্ট। আচ্ছা, ইন্টারকানেক্ট করা হয়ে গেলে এবার আসে টেস্টিং এন্ড প্যাকেজিং করার পালা। প্রথমে অটোমেটেড ওয়েফার প্রবার মেশিন ইউজ করে একটা ওয়েফারের প্রত্যেকটা চিপ বা ডাইতে কন্ডাক্টিভ নিডল বসানো হয়, যাতে চিপের মধ্যে টেস্ট ভেক্টর পাঠানো যায় এন্ড আউটপুট রিড করে চেক করা যায় লজিক গেটগুলো ঠিকভাবে কাজ করছে কিনা, পাওয়ার কনজাম্পশন ঠিকঠাক আছে কিনা, সিগন্যাল ইন্টিগ্রিটি আছে কিনা। এখন টেস্ট করা হয়ে গেলে ডাইসিং করার পালা। ওয়েফার থেকে প্রত্যেকটা মাইক্রোচিপ বা ডাই আলাদা করে কেটে নিতে হবে। এগুলোই হবে এক একটা প্রসেসর। তো ডাইসিং স বা লেজার দিয়ে ওয়েফার কাটা হয় ডাইগুলো আলাদা করার জন্য। তারপর এক একটা ডাইকে প্লাস্টিক বা মেটাল ক্যাসিং এর মধ্যে ঢুকিয়ে প্যাকেজ করা হয়। আমরা যখন প্রসেসর দেখি আমরা আসলে কেসিং দেখি। তো একটা প্রসেসরের চিপ কিন্তু থাকে অনেক ছোট। তো প্যাকেজিংও শেষ, মাইক্রোচিপ ম্যানুফ্যাকচারিংও করা শেষ। তো এখন আর কি বাকি আছে? সিপিইউ মাদারবোর্ডে লাগান আর কম্পিউটিং শুরু করে দেন? না, এখনো বাকি আছে আমাদের ভিডিওর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। কোর i3, i5, i7, i9 কিভাবে ক্যাটেগরাইজ করা হয়, কিভাবে আলাদা ক্যাটাগরি করে সিপিইউ বাজারে আসে। এজন্য আমরা জানবো দ্য লাস্ট স্টেজ, স্পিনিং প্রসেস। যেটা ভিডিওর শুরুতেই বলেছিলাম, সিপিইউ ক্যাটাগরি করা হয় মাইক্রোচিপ ম্যানুফ্যাকচারিং প্রসেসের একদম লাস্ট স্টেজ, যেটা বিনিং প্রসেস। আমরা জানি সব চিপ কোর i3, i5, i7, i9 এর একটা ওয়েফারের মধ্যে থাকে। যদিও সব চিপ একই ডিজাইন থেকে এসেছে, কিন্তু সিলিকন কোয়ালিটি বা ডিফেক্ট ডেন্সিটি অনুযায়ী তাদের বিহেভিয়ার কিন্তু সেম না। তো প্রথমেই ইন্টেন্সিভ পারফরমেন্স টেস্টিং করার পরে সিপিইউ স্পিড চেক করা হয়, কোর কাউন্ট করা হয় কতগুলো অ্যাক্টিভ আছে, টিডিবি দেখা হয় ম্যাক্স কত পাওয়ার কনজাম্পশনে টেম্পারেচারের লিমিটের মধ্যে থাকে, মানে পারফরমেন্স, পাওয়ার এফিসিয়েন্সি এবং থার্মাল ক্যারেক্টারিস্টিক্স সব চেক করার পর একটা ফাইনাল ডিসিশন আসা যায় কোন চিপ কোন ক্যাটাগরির হবে। ধরেন আপনি কোর i9 এর জন্য একটা চিপ ডিজাইন করে মাইক্রোচিপ প্রডিউস করেছেন। ডিজাইনটা হচ্ছে 8টা পারফরমেন্স কোর প্লাস 16টা এফিসিয়েন্ট কোর নিয়ে। যদি সব কোর ভালো করে কাজ করে এবং থার্মাল লিমিট ভালো হয় তাহলে কোর i9। যদি 8টি ইকো ডিসেবল করে দিতে হয় তাহলে কোর i7, যেমন 8টা পারফরমেন্স কোর, 8টা এফিসিয়েন্ট কোর। যদি আরো কিছু পিকো ডিসেবল করতে হয় তাহলে কোর i5, যেমন 6টা পারফরমেন্স কোর এবং 8টা এফিসিয়েন্ট কোর। তারপর যদি আরো বেশি ডিসেবল করতে হয় তাহলে কোর i3, লাইক 4টা পারফরমেন্স কোর অনলি, নো ইকো, মানে এফিসিয়েন্ট কোর নেই। আচ্ছা, পাশাপাশি কিন্তু দেখতে হয় চিপের ক্লক স্পিড এন্ড ভোল্টেজ স্টেবিলিটি। লাইক চিপ যদি 1.15 ভোল্টে ম্যাক্স 6 গিগাহার্টজ পর্যন্ত চলে, এটা তো অবশ্যই সবগুলো কোর অ্যাক্টিভ ছাড়া পসিবল না, তাই না? এখন এটাকে ক্যাটাগরি করা হয় কোর i9 এ। আবার 1.15 ভোল্টে 5 গিগাহার্টজ প্লাস গেলে কোর i7, 4.5 গিগাহার্টজ পর্যন্ত চললে কোর i5। তারপর যদি ম্যাক্স 4.5 গিগাহার্টজ চললে চিপ গরম হয়ে যায়, তখন এটাকে কোর i3 তে ক্যাটাগরি করা হয়। আচ্ছা, তাহলে বোঝা গেল একটা মাইক্রোচিপের কোন কোরগুলো পারফর্ম করছে এন্ড কোন ফ্রিকোয়েন্সিতে কাজ করছে, তার উপর বেস করে ক্যাটাগরিগুলো করা হয়। এখন যদি বেশি নাম্বার অফ কোর স্ট্যান্ডার্ড অনুযায়ী পারফর্ম না করে, সেই কোরগুলো ডিসেবল করে বানানো হয় কোর i3। আর এই কোর ডিসেবল করার প্রসেসটাকে বলা হয় লেজার ফিউজিং। লেজারের সাহায্যে সেই কোরের পাওয়ার কানেকশন বা ইন্টার কানেকশনকে ফিজিক্যালি কেটে দেওয়া হয়, তখন সেটা আর কোনোভাবে ব্যবহার করা যায় না। এছাড়াও ফার্মওয়্যার লগও করা হয়। বায়োস বা ফার্মওয়্যারের মধ্যে কিছু কোর সফটওয়্যার দিয়ে অফ করে রাখা হয়। ধরেন একটা চিপের 6টা কোর ছিল আর এর মধ্যে 2টা ঠিকভাবে পারফর্ম করছে না, তখন সেই 2টা কোর অফ করে বাকি 4টা কোরকে রেখে এটিকে কোর i3 উইথ 4 কোর্স হিসেবে বাজারে ছাড়া হয়। এভাবেই করা হয় যেন সেটা ইন্টেলের OEM স্পেসিফিকেশন অনুযায়ী কোর i3 হিসেবে কাজ করে, ঠিক যতটা পারফরমেন্স একটা কোর i3 ইউজার আশা করবে, তার বেশিও না আবার কমও না। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। মূল কথা হচ্ছে কোর i3, i5, i7, i9 আসলে আলাদা ডিজাইনের চিপ না, বরং একটা ডিজাইনের বিভিন্ন বিল্ড ভার্সন, যেগুলো পারফরমেন্স ও স্টেবিলিটি টেস্টের মাধ্যমে আলাদা আলাদা করে ক্যাটেগরাইজড করা হয়। Qbits মিনি পিসি লানিয়া R7 এ AMD Ryzen 7 7840HS প্রসেসর ইউজ করা হয়েছে। TSMC এর 4 ন্যানোমিটার টেকনোলজিতে 25 বিলিয়ন ট্রানজিস্টর দিয়ে বিল্ড করা এই সিপিইউ। এটা ডাই সাইজ মাত্র 178 স্কয়ার মিলিমিটার, যার মধ্যে আছে 8টা কোর আর 16টা থ্রেড এন্ড ম্যাক্স ক্লক স্পিড পাওয়া যায় 5.1 গিগাহার্টজ। এটার মাইক্রোচিপ এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে হাই পারফরমেন্সের সাথে পাওয়ার কনজাম্পশনও ব্যালেন্স থাকে। তাই বোঝা যাচ্ছে খুবই পাওয়ারফুল সিপিইউ চিপ। তাহলে আমরা মাইক্রোচিপ ম্যানুফ্যাকচার প্রসেস নিয়ে ডিটেইল একটা আইডিয়া পেলাম। যে কোনো ধরনের কোয়েরিজ থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আজ তাহলে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে।